হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা লিভিং গ্রুপ সংক্রান্ত আলোচনা করেছিলাম। আমরা আজকে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন শুরু করব। তবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ডাইরেক্ট সরাসরি বলার আগে আমরা একটু জেনে নেব ছোটো করে যে অর্গানিক রিয়াকশানসগুলো কত রকমের হয়, কি হয়, তারপরে আমরা সরাসরি ওই পার্টে যাব। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি ভিডিওগুলো ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করো, বেল আইকন প্রেস করো, যাতে করে নোটিফিকেশানসগুলো পেতে পারো। আর খুব মন দিয়ে পড়াশোনা করো এবং ভিডিওগুলো দেখতে থাকো। আচ্ছা দেখো, অর্গানিক রিয়াকশানস মোটামুটি 4 রকমের হয়। তো ফার্স্ট টাইপ হচ্ছে, আমি লিখছি অ্যাডিশন রিয়াকশন। অ্যাডিশন মানে বুঝতেই পারছো, এখানে অ্যাড হওয়ার ব্যাপার আছে। কি হয় এখানে, সাবস্ট্রেট এবং রিয়েজেন্ট তারা পরস্পর অ্যাড হয়ে গিয়ে একটা সিঙ্গেল মলিকিউলে কনভার্ট হয়। ঠিক আছে, এক্সাম্পল দেখাই। সাপোজ কার্বনের সঙ্গে ট্রিপল বন্ডেড কার্বন আছে, এখানে আমি H2 রিয়াকশন করালাম উইথ ক্যাটালিস্ট। কি হয়, কি হচ্ছে দেখো, দুটো কার্বনের মাঝখানে একটা সিগমা আর দুটো পাই বন্ড ছিল। একটা পাই বন্ড আউট হয়ে যাবে। ঠিক আছে, একটা পাই বন্ড যদি চলে যায়, মানে একটা পাই বন্ড ব্রেক হয়ে গেল, যদি চলে যায় সেটা, তাহলে দেখো একটা পাই বন্ড আমি এখানে লিখিনি। এরপর কি হচ্ছে, কার্বনের 3টে ভ্যালেন্সি রয়ে যাচ্ছে, তাহলে কার্বনের আরও একটা ভ্যালেন্সি দরকার, তো 4 ভ্যালেন্সি দরকার। তো সেই জন্য কি হয়, অ্যাকচুয়ালি যেটা হয়, দুটো হাইড্রোজেন এখানে অ্যাড হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ অ্যাডিশন রিয়াকশানে কি হয়, পাই বন্ড ভেঙে গিয়ে তার পরিবর্তে সিগমা বন্ড তৈরি হয়। এখানে একটা পাই বন্ড ভাঙলো, সিগমা বন্ড তৈরি হলো কটা, দুটো। ঠিক আছে, দেখো রিয়াকশানটা আরও এক স্টেপ এগোয়। যদি আবারও রিয়াকশান হয়, যতক্ষণ পাই বন্ড থাকবে ততক্ষণ অ্যাডিশন রিয়াকশান হবে। তাহলে এবার এই দুটো বন্ডের মধ্যে একটা সিগমা একটা পাই, তো আরেকটা যে পাই রিমেইনিং সেইটাও ভেঙে যাবে। এবার ভেঙে গিয়ে দেখো এই পর্যন্ত ছিল, ডাবল বন্ডটা উঠিয়ে দিলাম, একটা বন্ড উঠিয়ে দিলাম, মানে একটা পাই বন্ড ভেঙে গেল, তার পরিবর্তে দুখানা নতুন সিগমা বন্ড তৈরি হলো। ঠিক আছে, এই যে লাস্ট যে প্রোডাক্টটা তৈরি হলো, এইটা হচ্ছে দেখো, এটা আমরা বলবো স্যাচুরেটেড কম্পাউন্ড, তাই তো? স্যাচুরেটেড মানে সম্পৃক্ত জৈব যৌগ, অর্থাৎ যেখানে কোনো পাই বন্ড থাকবে না। এটা আনস্যাচুরেটেড, অবশ্যই আনস্যাচুরেটেড। এটাও আনস্যাচুরেটেড, SATD লিখে দিই সংক্ষেপে, স্যাচুরেটেড। এবার পাই বন্ড থাকলে সেটা আনস্যাচুরেটেড, তাহলে এখানে একটা পাই বন্ড, এখানে দুটো পাই বন্ড, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে মোর আনস্যাচুরেটেড আর এটা হচ্ছে লেস আনস্যাচুরেটেড। তার মানে অ্যাডিশন রিয়াকশন যখন হয়, তখন পাই বন্ড ব্রেক করে সিগমা বন্ড তৈরি হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আইদার মোর স্যাচুরেটেড কম্পাউন্ড থেকে লেস স্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হবে, অথবা স্যাচুরেটেড থেকে, উল্টো বলছি, আইদার মোর আনস্যাচুরেটেড কম্পাউন্ড থেকে লেস আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হবে, অথবা আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হবে। ঠিক আছে, এটাকে তোমরা অনেক সময় এভাবে তোমরা ভাবতে পারো, মানে কম্পেয়ার করতে পারো। সেটা হচ্ছে যে ধরা যাক একটা ক্লাসরুমে অনেক স্টুডেন্টস বসে আছে, এবার কিছু বেঞ্চে জায়গা ফাঁকাও আছে। এবার যদি কোনো নতুন স্টুডেন্ট ঘরে এন্টার করতে চায়, তাহলে ডেফিনেটলি সে এন্টার করতে পারবে এবং সেই ফাঁকা জায়গায় সে বসতে পারবে। অর্থাৎ জায়গা ফাঁকা ছিল, সেখানে একজন এসে সেই জায়গা দখল করলো। এখানে সিমিলার কিছু একটা ঘটেছে, এখানে পাই বন্ড একটা ভেঙেছে, সিগমা বন্ড তৈরি হয়েছে দুটো, তার মানে নিশ্চয়ই সিগমা বন্ড নতুন একটা বন্ড তৈরি হওয়ার মতন জায়গা আছে। তো সেটা সবসময় এরকম হয় যে পাই বন্ড ভাঙবে এবং সিগমা বন্ড তৈরি হবে। কিন্তু তুমি ভাবো, যদি এরকম হয় যে ক্লাসরুমে যতগুলো বেঞ্চ, যতগুলো সিট স্টুডেন্টসদের বসার জন্য, ততগুলোই সিটে সবাই বসে আছে, এইবার যদি কেউ নতুন স্টুডেন্ট এন্টার করে, তাহলে সে তো বসার জায়গা পাবে না। তখন তাকে যদি বসতে হয়, তাহলে যারা বসে আছে তাদের মধ্যে থেকে একজনকে বাইরে যেতে হবে, তাহলে ও তার সঙ্গে জায়গাটা এক্সচেঞ্জ করতে পারবে। এই ধরনের রিয়াকশান, কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে আমরা বলি এদেরকে সাবস্টিটিউশন রিয়াকশান বা প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ একজনকে আরেকজন এসে প্রতিস্থাপিত করছে। ঠিক আছে, এবার সেটা কখন সম্ভব হবে, যতক্ষণ পাই বন্ড থাকবে ততক্ষণ অ্যাডিশন রিয়াকশন হবে। সেই জন্য পাই বন্ডেড কম্পাউন্ডগুলো, অ্যালিফ্যাটিক কম্পাউন্ড অবশ্যই, এরা জেনারেলি অ্যাডিশন রিয়াকশন শো করে। অ্যালকিন, অ্যালকাইন, এরা অ্যালডিহাইড, কিটোন, পাই বন্ড আছে, সি ডাবল বন্ডও আছে ওখানে, তো এরা অ্যাডিশন রিয়াকশন শো করে। এবার যখন অ্যাডিশন রিয়াকশন করে যখন আনস্যাচুরেটেড কম্পাউন্ডটা স্যাচুরেটেড হয়ে গেল, এইবার ও আর
অ্যাডিশন করতে পারবে না, কারণ 4টে সিগমা বন্ড কার্বন তৈরি করে ফেলেছে। এইবার যদি এখানে এইচকে মানে নতুন কাউকে যদি আসতে হয়, তাহলে যে কোনো একটা এইচ বা এই দিকের বন্ডগুলোতে যারা যারা আছে তাদের মধ্যে যে কোনো একজনকে সরাতে হবে, তার পরিবর্তে আসতে হবে, ঠিক আছে, রিপ্লেস করতে হবে। অর্থাৎ স্যাচুরেটেড কম্পাউন্ডগুলো সবসময় সাবস্টিটিউশন রিয়াকশান দেখায়, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাডিশন রিয়াকশান। এবার একটা জিনিস দেখো তুমি, অ্যাডিশন রিয়াকশানে কী হয়, আরও যেটা বলছি আমি, যে আমরা বললাম যে একটা পাই বন্ড ব্রেক করছে, তার পরিবর্তে কি হচ্ছে, দুটো সিগমা বন্ড তৈরি হচ্ছে। এবার তুমি ভাবো বন্ড ব্রেক করার সময় কি হয়, সেই প্রসেসটা এন্ডোথার্মিক, সিস্টেমকে এনার্জি দিয়ে বন্ড ব্রেক করতে হয়, আর বন্ড তৈরি হওয়াটা এক্সোথার্মিক। তাহলে ন্যাচারালি এখানে দুটো বন্ড তৈরি হচ্ছে মানে এক্সোথার্মিক প্রসেসটায় বেশি পরিমাণে এনার্জি বাইরে বেরোচ্ছে। যতটা এনার্জি সিস্টেম নিচ্ছে একটা বন্ড ব্রেক করার জন্য, তার থেকে অনেক বেশি এনার্জি বাইরে বেরোচ্ছে ডিউরিং ফর্মেশন অফ টু সিগমা বন্ডস। তাহলে আমরা বলতে পারবো যে এই রিয়াকশানে ডেল্টা এইচ হচ্ছে নেগেটিভ বা লেস দ্যান জিরো। এনথালপি চেঞ্জ তো লেস দ্যান জিরোই হয় এই ক্ষেত্রে। এইবার দেখো আর একটা জিনিস দেখো, রিয়াকশান করছে এই একজন আর এই একজন, দুজন, প্রোডাক্ট হচ্ছে একটাই, দুটো রিয়াক্ট্যান্ট থেকে একটা প্রোডাক্ট, বা এখানেও তাই, এর সঙ্গে রিয়াকশান করছে হাইড্রোজেন, দুটো রিয়াক্ট্যান্ট থেকে একটা প্রোডাক্ট। প্রোডাক্ট মলিকিউলের সংখ্যা যদি কম হয়, তাহলে আমরা বলবো যে সেই রিয়াকশানের ডেল্টা এস বা এন্ট্রপি চেঞ্জ লেস দ্যান জিরো, ঠিক আছে। যে কোনো রিয়াকশানে যদি প্রোডাক্ট মলিকিউলের সংখ্যা কম হয়, তাহলে আমরা বলি যে সিস্টেমের এন্ট্রপি কমে যাচ্ছে। এন্ট্রপি মানে আমরা আগে জেনেছিলাম যে ফিজিক্যাল কেমিস্ট্রি তোমরা নিশ্চয়ই পড়েছো যে বিশৃঙ্খলতার পরিমাপ সিস্টেমের, ঠিক আছে, র্যান্ডামনেস। এখন যত ধরো দুজন ছিল এখানে, দুজন থেকে একজন হয়ে গেল, সংখ্যা যত কমে আসবে তত তাদের র্যান্ডামলি ওরিয়েন্টেড হওয়ার সম্ভাবনাও কমে আসবে। তুমি ভেবে দেখো একটা ক্লাসে যদি 10 জন স্টুডেন্ট থাকে, তাহলে তারা যখন ক্লাসে টিচার নেই তখন তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, ঝামেলা, মারপিট, ইভেন গল্প করা, এসব কিছু করবে। তা সেই সিচুয়েশানটাকে আমরা যদি র্যান্ডাম সিচুয়েশান ভাবি, মানে 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 সবাই বিশৃঙ্খল হতে চাইছে আর কি। যখনই ক্লাসে টিচার ঢুকলেন তখনই সবাই যে যার জায়গায় চুপচাপ বসে গেল, অর্থাৎ তারা শৃঙ্খলাবদ্ধ হয়ে গেল। তাহলে টিচারের না থাকাটা যদি বিশৃঙ্খলতা বা র্যান্ডাম ওরিয়েন্টেশনের মতন আমরা ভাবি, তাহলে এবার ভাবো 10 জন যদি থাকে তাহলে যতটা র্যান্ডাম হবে সিস্টেম মানে এক্ষেত্রে ক্লাসরুম, তার থেকে অনেক বেশি র্যান্ডাম হয়ে যাবে সিস্টেম যদি 10 জনের জায়গায় 100 জন থাকে। অর্থাৎ নাম্বার অফ পার্টিসিপেন্টস, এক্ষেত্রে নাম্বার অফ পার্টিকেল, আগে ছিল 2 জন, রিয়াকশানের পরে হয়ে গেল 1 জন। যত সংখ্যা কমবে তত র্যান্ডামনেস কমবে, অর্থাৎ এন্ট্রপি কমে গেল মানে আগে যা ছিল তার থেকে যদি কম হয় তাহলে লেস দ্যান জিরোই লিখবো, নেগেটিভ হয়ে গেল আগের তুলনায়, মানে নেগেটিভ চেঞ্জ আর কি। এইবার আমরা যখন কোনো একটা রিয়াকশানের স্পন্টেনিটি বা স্বতঃস্ফূর্তভাবে কোনো একটা রিয়াকশান ঘটবে কি না, সেইটা আমরা থার্মোডাইনামিক্স থেকে পাই যে এই ফর্মুলাটা ব্যবহার করে। এই ফর্মুলাতে আমরা এই ডেল্টা জি অর্থাৎ ফ্রি এনার্জি চেঞ্জ গিভস ফ্রি এনার্জি চেঞ্জ এইটা আমরা মেজার করি। আমরা বলি যে ডেল্টা জি যদি লেস দ্যান জিরো হয় মানে নেগেটিভ হয়, তাহলে সেই রিয়াকশানটা স্পন্টেনিয়াস হবে। স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত হবে কখন, যখন ডেল্টা জি নেগেটিভ। তাহলে দেখো ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ, যে নেগেটিভ ভ্যালু থেকে বিয়োগ করছি আমি আর একটা নেগেটিভ ভ্যালু। ডেল্টা এইচ তো নেগেটিভ, এখন টি তো টেম্পারেচার কেলভিন স্কেলে, সুতরাং ওটা তো পজিটিভই হয় সবসময়। তাহলে পজিটিভ ইন্টু নেগেটিভ মানে নেগেটিভ ভ্যালু, তাহলে নেগেটিভ মাইনাস নেগেটিভ, ঠিক আছে। এইবার এই বিয়োগফলটাকে আমাকে কি হতে হবে, বিয়োগফলটাকেই আমাকে নেগেটিভ হতে হবে যদি রিয়াকশানটা স্পন্টেনিয়াস হতে হয়। এক্সাম্পল নিই, এক্সাম্পল মানে একদম সরাসরি ক্যালকুলেট করি। সাপোজ এটা হচ্ছে -10, ঠিক আছে, আর এটা হচ্ছে -5, তাহলে -10 থেকে -5 যদি বিয়োগ যায় তাহলে কত পড়ে থাকবে, -5 পড়ে থাকবে, তাই তো। অর্থাৎ নেগেটিভ হচ্ছে ওভারঅল, সুতরাং আমরা বলবো রিয়াকশান স্পন্টেনিয়াস। ডেল্টা জির ভ্যালু যেহেতু মাইনাস মানে নেগেটিভ, রিয়াকশান স্পন্টেনিয়াস। তাহলে স্পন্টেনিয়াস যখন হচ্ছে তখন দেখো কি হচ্ছে, মানে কখন হচ্ছে, যদি টি ডেল্টা এস, এটা টি ডেল্টা এস, যদি টি ডেল্টা এসের ভ্যালু, এবার আমি নেগেটিভ সাইন বাদ দিয়ে বলছি, অনলি ভ্যালু, ঠিক আছে, যদি টি ডেল্টা এসের ভ্যালুটা ডেল্টা এইচের ভ্যালুর থেকে কম হয়, ডেল্টা এইচের ভ্যালু কত 10, ঠিক আছে, মড যদি নিই আমরা,
তারপর তো সাইনগুলো যেরকম আছে সেরকম দিলে আনসারটা এরকম আসবে। কিন্তু এটা যদি -5 যদি -12 হয়, -12 যদি হয়, তাহলে -12 যদি এটা হয় তাহলে ওভারঅল আনসার কিন্তু পজিটিভ এসে যাবে, 2 এসে যাবে। তাহলে ডেল্টা জি নেগেটিভ পাওয়ার জন্য আমার যেটা ক্রাইটেরিয়া এই ক্ষেত্রে, যে ক্ষেত্রে ডেল্টা এইচ এবং ডেল্টা এস দুটোই নেগেটিভ, সেই ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে টি ডেল্টা এস এর নিউমেরিক্যাল ভ্যালু কম হতে হবে। আই মিন টি ডেল্টা এস মড, এটাকে কম হতে হবে কার থেকে? মড অফ ডেল্টা এইচ। এখন টি ডেল্টা এসকে যদি আমাকে কমাতে হয় তাহলে সেই কমানোর উপায় হচ্ছে টেম্পারেচার কমানো, কারণ আমরা রিয়াকশান যখন চলে আমরা টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে পারি। এন্ট্রপিকে কমানো বাড়ানো ওইগুলো একটা রিয়াকশানের জন্য ফিক্সড সবসময়, ওটাকে করা যায় না। তাহলে আমাকে কী করতে হবে? টেম্পারেচার কমাতে হবে। এই জন্য বলা হয় যে অ্যাডিশন রিয়াকশান সবসময় লো টেম্পারেচারে ফেভার করে, রুম টেম্পারেচারে ফেভার করে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কনক্লুশন কি পেলাম? যে অ্যাডিশন রিয়াকশান ফেভার্স, বা আমরা লিখব অকার্স অ্যাট লো টেম্পারেচার ব্র্যাকেটে হচ্ছে রুম টেম্পারেচার। ঠিক আছে? এটা কেন লেখালাম? কারণ এরপর আমরা ঠিক এরপরই এলিমিনেশন রিয়াকশান করব, এবং সেইখানে আমরা দেখব যে এলিমিনেশন রিয়াকশানটা হায়ার টেম্পারেচারে স্পন্টেনিয়াসলি ঘটে, কম টেম্পারেচারে হয় না ওরকমভাবে। তাহলে এই হয়ে গেল আমাদের টোটাল অ্যাডিশন রিয়াকশান, যেখানে আমরা শিখলাম যে স্যাচুরেটেড থেকে আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হবে, আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড, অথবা মোর আনস্যাচুরেটেড থেকে লেস আনস্যাচুরেটেড তৈরি হবে, এবং রিয়াকশানটা ফেভার করবে লো টেম্পারেচারে। 2 নম্বর রিয়াকশান হচ্ছে এলিমিনেশন রিয়াকশান। এলিমিনেট করা মানে বুঝতেই পারছো, কাউকে সিস্টেম থেকে তাড়িয়ে দেওয়া। তো এলিমিনেশন রিয়াকশানটাও, হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশান ঠিক অপোজিট। অ্যাডিশন রিয়াকশানে কী হলো? দুটো মলিকিউল জুড়ে একটা সিঙ্গেল মলিকিউল তৈরি হলো। এখানে উল্টোটা, একটা বড় মলিকিউল ভেঙে গিয়ে 2-3টে আলাদা আলাদা মলিকিউলে পরিণত হয়। এক্সাম্পল যদি দেখাই তাহলে দেখো এরকম, সাপোজ এখানে একটা ব্রোমিন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, আর এখানে আলাদা আলাদা কিছু গ্রুপস আছে। এবার এখানে একটা বেস দিয়ে রিয়াকশান করানো হয়। ঠিক আছে? বেস এসে কী করবে? প্রোটনটাকে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে? বেস এসে প্রোটন নিয়ে নিল, অ্যাসিডকে নিয়ে নিল, এই বন্ডটা খুলে এখানে আসে, মানে H+ তো H+ হিসেবে যাচ্ছে বাইরে, ইলেকট্রন পেয়ারটাকে রেখে যাচ্ছে। তাহলে সেই ইলেকট্রন পেয়ার, সেখানকার যে ইলেকট্রন পেয়ার মানে যে পি অরবিটালটাতে ইলেকট্রনটা রয়েছে, সেটা এর একটা পি অরবিটালের সঙ্গে রিয়াকশান করবে, ফাঁকা পি অরবিটাল। যে অরবিটালটা ফাঁকা হবে কিভাবে? এই ব্রোমিনটা বেরিয়ে গিয়ে, Br- বেরিয়ে গিয়ে। তাহলে দেখো কী হচ্ছে এখানে? কম্পাউন্ড কী তৈরি হয়ে গেল? এই কার্বনের, দুটো কার্বনের মাঝখানে ডাবল বন্ড হয়ে গেল। এই কার্বনের সঙ্গে এই যে দুটো বন্ড আছে, আর এই কার্বনের সঙ্গেও এই যে দুটো বন্ড আছে, হয়ে গেল। আচ্ছা, ব্রোমিন মাইনাস বেরিয়ে গেল বাইরে, আর H+টা এইচ আর বেস একসঙ্গে জুড়ে গেল। আমরা Hb এরমভাবে দেখাচ্ছি। মোদ্দা কথা যেটা হচ্ছে, একটা বড় মলিকিউল ভেঙে ছোটো ছোটো মলিকিউল তৈরি হয়ে গেল। এবার বন্ড ব্রেকিংটা কীরকম হচ্ছে দেখো। প্রথম কথা, রিয়াকশান কারা করছে? স্যাচুরেটেড কম্পাউন্ড। তৈরি হচ্ছে কি? আনস্যাচুরেটেড। তাহলে আমি যেটা বললাম, অ্যাডিশনের জাস্ট অপোজিট। ওখানে আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড হচ্ছে, বা মোর আনস্যাচুরেটেড থেকে লেস আনস্যাচুরেটেড হচ্ছে। এখানে উল্টোটা, এখানে এলিমিনেশন রিয়াকশন মানে স্যাচুরেটেড থেকে আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হবে, আবার আচ্ছা, অথবা আনস্যাচুরেটেড থেকে মোর আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হবে। এই প্রত্যেকটা ছোট ছোট ব্যাপার আমাদেরকে জানতে হবে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আমার মনে হয় না এই রকমভাবে তোমরা আগে বোধহয় পড়েছো বলে আমার মনে হয় না। তো যাই হোক, যদি পড়েও থাকো তাহলে তো খুবই ভালো। তবে এই স্লো এগোনোর একটাই কারণ, সেটা হচ্ছে যাতে তোমাদের প্রত্যেকটা জিনিস ঠিকঠাক করে আমি বোঝাতে পারি। তাহলে এই হচ্ছে প্রথমে রিয়াকশানের মানে কি হয় সেটা বললাম। এইবার দেখো, দুটো সিগমা বন্ড ভাঙছে, CH বন্ড CBr বন্ড, একটা পাই বন্ড তৈরি হচ্ছে। প্রথম কথা, সিগমা বন্ডের থেকে পাই বন্ড দুর্বল। সিগমা বন্ড ভাঙছে মানে অনেক এনার্জি দিতে হচ্ছে সিস্টেমকে। আর দুটো বন্ড ভাঙছে, এখানে একটা বন্ড তৈরি হচ্ছে। ঠিক আছে? এখন তুমি বলতে পারো যে এখানেও তো একটা বন্ড তৈরি হচ্ছে সিগমা বন্ড।
যদি আমি সেটাকেও কনসিডার করি তাহলেও পাই বন্ড ভাঙছে সবই সিগমা বন্ড, আর যে বন্ডগুলো তৈরি হচ্ছে তার মধ্যে একটা আবার পাই বন্ড আছে। তাহলে যখন স্ট্রং বন্ড ভেঙে উইক বন্ড তৈরি হচ্ছে তখন ন্যাচারালি সেই উইক বন্ড তৈরি হওয়ার সময় যতটা এনার্জি বাইরে বেরোচ্ছে সেটা কম, আর স্ট্রং বন্ড ভাঙতে যতটা এনার্জি নিচ্ছে সিস্টেম সেটা বেশি। সুতরাং আমরা বলতে পারি যে এখানে কি বলবো, সিগমা বন্ডস ব্রেক আর লেস সিগমা বন্ড প্লাস পাই বন্ড ফর্মড। তাহলে এই কারণে এই রিয়াকশানের ডেল্টা এইচ অবশ্যই গ্রেটার দ্যান 0, এন্ডোথার্মিক প্রসেস ফাইনালি। আর যেহেতু একটা আর দুটো মলিকিউল রিয়াকশন করছে বা দুটো স্পিসিস রিয়াকশন করছে, তৈরি হচ্ছে বেশি স্পিসিস, তাহলে এন্ট্রপি কি হলো, বেড়ে গেল। তাহলে এই রিয়াকশানের ডেল্টা এস পজিটিভ। এইবার রিয়াকশন কখন স্পন্টেনিয়াস হয় দেখো, ডেল্টা জি ইকুয়াল টু আমরা জানি ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তাহলে এবার এটাও একটা পজিটিভ কোয়ান্টিটি, আর মাইনাস করছি সেটাও একটা পজিটিভ কোয়ান্টিটি। তাহলে একটা পজিটিভ থেকে একটা পজিটিভ আমি বিয়োগ করছি, করে আমাকে আনসার পেতে হবে নেগেটিভ। তাহলে কন্ডিশন কি, সাপোজ এটা 10 আবার, তাহলে +10 মাইনাস প্লাস যদি 7 হয় তাহলে কি হবে, 10 থেকে 7 বিয়োগ গেল, আনসার কত 3 + 3 ডেল্টা জি কিন্তু পজিটিভ হচ্ছে না, নেগেটিভ হচ্ছে না। নেগেটিভ করতে গেলে এইটাকে বাড়াতে হবে আমাকে। এটা যদি এখন 10-এর জায়গায় যদি এটাকে 12 করে দিই, তাহলে এইবার আমি পেয়ে যাচ্ছি কত, -2, মানে নেগেটিভ, মানে এবার স্পন্টেনিয়াস। তাহলে ডেল্টা জি নেগেটিভ হলে স্পন্টেনিয়াস হয়, যেটা হতে গেলে টি ডেল্টা এস এর ভ্যালু আমাকে বাড়াতে হবে। অর্থাৎ এখানে টি ডেল্টা এস গ্রেটার দ্যান ডেল্টা এইচ হতে হবে যদি রিয়াকশানটাকে স্পন্টেনিয়াস হতে হয়। টি ডেল্টা এস বাড়ানোর বা ইনক্রিজ করার উপায় কি, টেম্পারেচার বাড়ানো, রাইট? তাহলে টেম্পারেচার বাড়িয়ে আমাকে ডেল্টা জিকে নেগেটিভ বানাতে হবে এবং তখন রিয়াকশান স্পন্টেনিয়াস হবে। সেই কারণে আমরা বলি এলিমিনেশন রিয়াকশানটা হায়ার টেম্পারেচারে ফেভার করে। ঠিক আছে, ওই কথাটা লিখে রাখি, এখানটা লিখে রাখি। এলিমিনেশন, তাহলে আমরা কনক্লুশন পেলাম যে এলিমিনেশন রিয়াকশান অকার্স বা ফেভার্স অ্যাট হাই টেম্পারেচার। এবার আগেরটা যেমন আমি বললাম যে অ্যাডিশন রিয়াকশান লো টেম্পারেচারে হয়, সেটা যতটা না গুরুত্বপূর্ণ তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসটা। কারণ এটা আমাদের একটা খুব কমন কোয়েশ্চেন আছে, একটা এক্সাম্পলটা বলেই দিই আমি। সেটা ধরো যে কোনো অ্যালকিন, ঠিক আছে, এলিমিনেশন রিয়াকশানে কী হবে, অ্যালকিন তৈরি হবে, কোত্থেকে তৈরি হবে, এই যে আমরা একটু দেখালাম, আর একটা ব্রোমিন ছিল স্যাচুরেটেড কম্পাউন্ডটাতে, মানে অ্যালকিল হ্যালাইড ভাবো ওটাকে। তো যে কোনো অ্যালকিল হ্যালাইড, আচ্ছা আমি এক্সাম্পলই বলি সরাসরি, ধরো যাক CH3 CH2Br, ঠিক আছে, আচ্ছা অ্যালকোহল নিচ্ছি OH। এই অ্যালকোহলে আমি দুটো রিয়াকশান করাবো। এখন এই রিয়াকশানগুলো এক্ষুনি তোমাকে মুখস্থ করে ফেলতে হবে এরকমটা নয়, আমরা এগুলো পরে পড়বো, যখন পড়বো তখন তুমি এইটার সঙ্গে ওটাকে কানেক্ট করতে পারবে। কেন এলিমিনেশন রিয়াকশান হায়ার টেম্পারেচারে হয় সেটাই আমরা অনেক সময় বুঝতে পারি না, শুধু মুখস্থ করে ফেলি। তাহলে কেন হয় সেটা আমরা প্রমাণ করলাম। এবার এখানে আমরা অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে রিয়াকশান করাই। দেখা গেছে যদি রিয়াকশান টেম্পারেচার মোটামুটি 170 ডিগ্রি সেলসিয়াস মতো হয়, তাহলে এখান থেকে প্রোডাক্ট তৈরি হয় ইথিলিন CH211CH2, এবং এইটা হচ্ছে এলিমিনেশন রিয়াকশান। ঠিক আছে, একটা OH আর একটা H আউট হয়ে যায়। ওই একই রিয়াকশান যদি আমি 140 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে করাই, তাহলে যেটা হয় সেটা সাবস্টিটিউশন রিয়াকশান হয়, এবং সেখানে প্রোডাক্ট তৈরি হয় CH3 CH2O CH2 CH3। লোয়ার টেম্পারেচারে সাবস্টিটিউশন রিয়াকশান এবং হায়ার টেম্পারেচারে এলিমিনেশন রিয়াকশান হয়। এবার এটাই অনেক সময় পরীক্ষায় কোয়েশ্চেন আসে, এটা থাকলো
সালফিউরিক অ্যাসিড আর 170 ডিগ্রি সি, আর এখানে ডান দিকে কোয়েশ্চেন মার্ক, এখানে কি প্রোডাক্ট হবে সেটা তোমাকে বলতে হবে। তাহলে এটাই হচ্ছে উৎকৃষ্ট প্রমাণ এক্সাম্পল ওয়াইজ যে এলিমিনেশন রিয়াকশন হায়ার টেম্পারেচারে ফেভার করে। টেম্পারেচার কম থাকলে কখনোই ওই এলিমিনেশন প্রোডাক্ট তৈরি হবে না, সাবস্টিটিউশন প্রোডাক্ট তৈরি হবে। ঠিক আছে, যাই হোক, এটা হয়ে গেল আমার সেকেন্ড টাইপ। থার্ড হচ্ছে যেটা আমি এক্ষুনি নাম নিলাম, সেটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশন কারা শো করে এই রিয়াকশন? অবশ্যই স্যাচুরেটেড কম্পাউন্ড। আচ্ছা, পুরোটাই লিখি, স্যাচুরেটেড কম্পাউন্ডস এই রিয়াকশন করে। এবার কি বলছিলাম, সাবস্টিটিউশন স্যাচুরেটেড কেন করবে? কারণ যতক্ষণ আনস্যাচুরেটেড থাকবে ততক্ষণ তারা অ্যাডিশন রিয়াকশন করতে চাইবে। এবার যখন অ্যাডিশন হয়ে গেল, অ্যাডিশন হওয়ার আর কোনো স্কোপ নেই, এইবার রিয়াকশন করতে গেলে ইনকামিং যে গ্রুপ আসছে তাকে আরেকজনকে যে আগে থেকে বসে আছে তাকে সরিয়েই তার জায়গা দখল করতে হবে। যেরকমটা এক্সাম্পল দিলাম যে যদি ক্লাস ভরা থাকে তাহলে নতুন কোনো স্টুডেন্ট এলে বসার জায়গা পাবে না, তখন একজনকে সরিয়েই তাকে সেই জায়গাটা দখল করতে হবে। সিমিলার কেস এখানেও হয়। ঠিক আছে, একটা এক্সাম্পল আবারও দিই, ধরা যাক ছোটো এক্সাম্পল, এর আগে একটা বড় এক্সাম্পল দিয়েছিলাম। ধরা যাক এখানে তুমি OH মাইনাস দিয়ে রিয়াকশন করালে, তাহলে প্রোডাক্ট তৈরি হলো CH3 CH2OH, আর লিভিং গ্রুপ হচ্ছে ব্রোমিন বাইরে বেরিয়ে গেল। তো দেখো এখানে যেহেতু দুটো রিয়াক্ট্যান্ট, দুটো প্রোডাক্ট, এনট্রপি অ্যাজ সাচ কিছু চেঞ্জ হয় না, তো কেবলমাত্রই এনথ্যালপির চেঞ্জের উপরেই ডিপেন্ড করে যে রিয়াকশন স্পন্টেনিয়াস হবে নাকি হবে না। ঠিক আছে, এটা ডিপেন্ড করে, ভ্যারি করে, কখনো লোয়ার টেম্পারেচারে, আবার কখনো কোনো রিয়াকশনের ক্ষেত্রে টেম্পারেচার বাড়াতে হয়। তো টেম্পারেচার বেশি না কম সেটা যেমন আমরা একদম কী বলবো প্রিসাইসলি পড়লাম অ্যাডিশন বা এলিমিনেশনের জন্য, সেটা এখানে পড়ার দরকার নেই। ঠিক আছে, এটা হয়ে গেল থার্ড টাইপ। আর আমরা সাবস্টিটিউশন রিয়াকশন নিয়ে আরেকটু ডিটেলে পড়বো, একটুখানি ক্লাসিফিকেশন করবো ওরা কী কী টাইপের হয়। তার আগে ফোর্থ টাইপটা জেনে নিই, এটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। রিঅ্যারেঞ্জমেন্ট বাংলাতে হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া। এটা কীরকম হয়? এটা হচ্ছে একটা পার্টিকুলার রিয়াক্ট্যান্ট, সেই হয়তো তার ভেতরকার যে বন্ডসগুলো আছে সেই বন্ডগুলোর এদিক ওদিক করে, আমরা রিঅ্যারেঞ্জমেন্ট আগে পড়েছি, কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট হয়। রিঅ্যারেঞ্জমেন্ট মানেই একটা বন্ড ভেঙে অন্য বন্ড তৈরি হচ্ছে উইদিন দ্য সিস্টেম, ইন্ট্রামলিকুলার। তো সেই রকমভাবে প্রোডাক্ট তৈরি হয়, অর্থাৎ রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের মলিকুলার ফর্মুলা সেম। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে মলিকুলার ফর্মুলা অফ রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট ইজ সেম। তোমরা টটোমেরিজম পড়েছো। টটোমেরিজম হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশনের একটা উৎকৃষ্ট উদাহরণ। অনেক সময় এখানে টটোমেরিজমের ক্ষেত্রে আমরা জানি অ্যাসিড বা বেস ক্যাটালাইজড রিয়াকশন হয়। তো রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন হওয়ার সময় অনেক সময় ক্যাটালিস্টের দরকার হয় বাইরে থেকে, অনেক সময় খালি হিট করলেই, টেম্পারেচার দিলেই সিস্টেম চেঞ্জ হয়ে অন্য কিছুতে কনভার্ট হয়ে যায়। যেমনটা তোমরা একদম অর্গানিক কেমিস্ট্রি শুরুতেই পড়েছো যে অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া তৈরি হলো জাস্ট ওটাকে হিট করেই। তো কী হলো, খালি মলিকুলার ফর্মুলা চেঞ্জ হলো। তাহলে এই ধরনের রিয়াকশানগুলো হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশান। মোটামুটি এই 4 ধরনের রিয়াকশান আমরা বেসিক্যালি পড়ব। এছাড়াও টুকটাক অন্য ধরনের রিয়াকশান থাকতে পারে, কিন্তু বেসিক্যালি অর্গানিক রিয়াকশানকে আমরা এই 4টে ক্যাটাগরিতে ভাগ করি। ঠিক আছে, এবার যারা বলছিলাম আমি যে সাবস্টিটিউশন রিয়াকশান এইটাকে আমি একটু ক্লাসিফাই করি, কারণ আমরা এক্ষুনি সাবস্টিটিউশন রিয়াকশানের পর পড়া শুরু করব নিউক্লিওফিলিক। তো সাবস্টিটিউশন রিয়াকশানটা আসলে কারা দেয় সাবস্টিটিউশন বললাম একটু আগে, জেনারেলি স্যাচুরেটেড কম্পাউন্ডগুলো সাবস্টিটিউশন রিয়াকশান দেবে। এইবার স্যাচুরেটেড কম্পাউন্ডগুলোর সাবস্টিটিউশন রিয়াকশান দেওয়ার দুটো ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে দেখো দু ধরনের মেকানিজম আর কি। একটা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল মেকানিজম, মানে যেখানে ফ্রি র্যাডিক্যাল তৈরি হওয়ার মাধ্যমে রিয়াকশানটা হয়। আর একটা হচ্ছে আয়নিক মেকানিজম, যেখানে আয়ন তৈরি হওয়ার মাধ্যমে রিয়াকশানটা হয়। এবার ফ্রি র্যাডিক্যাল তৈরি হয় কোথায়? আচ্ছা, ফ্রি র্যাডিক্যাল তৈরি হয় কখন? ফ্রি র্যাডিক্যাল তখনই তৈরি হয় একটা
কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে যখন হোমোলাইটিক ফিশন হয়, আমরা অনেক আগেই পড়েছি এটা। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি হোমোলাইটিক, ঠিক আছে। আর আয়নিক মানে আয়ন তৈরি হচ্ছে, সেটা কখন তৈরি হয়? হেটেরোলাইটিক ফিশন যখন হয় তখন, বা যদি বন্ধনের অসম বিভাজন হয় তখন। এবার ফ্রি রেডিক্যাল রিয়াকশন কারা দেখায়? দেখায় অ্যালকেনস, ঠিক আছে। অ্যালকেনগুলো ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে সাবস্টিটিউশন রিয়াকশন করে। প্রকৃষ্ট উদাহরণ তোমরা নিচু ক্লাসে পড়েছো, অ্যালকেনের ক্লোরিনেশন, অ্যালকেনের ক্লোরিনেশন বা হ্যালোজেনেশন যদি আমরা জেনারেলি বলি। যেমন ধরো মিথেনের 4টে যে হাইড্রোজেন আছে, ক্লোরিন রিয়াকশন করে ইন প্রেজেন্স অফ সানলাইট, তা প্রত্যেকটা হাইড্রোজেন চলে গিয়ে তার পরিবর্তে একটা করে সিএল আসে। প্রথমে CH3Cl তৈরি হয়, তারপরে CH2Cl2, তারপরে CHCl3 ক্লোরোফর্ম, এবং ফাইনালি CCl4 তৈরি হয়। অর্থাৎ প্রত্যেকটা হাইড্রোজেন স্টেপ বাই স্টেপ এক একটা করে রিপ্লেসড হয় উইথ ক্লোরিন, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে অ্যালকেন কেন ফ্রি রেডিক্যাল মেকানিজমে গেল, ও কেন আয়নিক মেকানিজমে গেল না? তার কারণ হচ্ছে অ্যালকেনগুলো জেনারেলি কি হয়? নন পোলার। আর হোমোলাইটিক ফিশন কখন হয় আমরা আগে জেনেছি, নন পোলার রিয়েজেন্টে সবসময় হোমোলাইটিক ফিশন হয়, ঠিক আছে। তাহলে যেহেতু এরা হচ্ছে নন পোলার, তাই জন্য নন পোলার সলভেন্টে সবসময় বা নন পোলার কম্পাউন্ড সবসময় কী চায়? হোমোলাইটিক ফিশন ঘটাতে চায়। সেজন্য অ্যালকেনের সাবস্টিটিউশন রিয়াকশনটা হয় থ্রু ফ্রি রেডিক্যাল মেকানিজম। হাইড্রোকার্বন চ্যাপ্টারে আমরা এদের মেকানিজম ডিটেলে পড়বো, বা আমরা এই চ্যাপ্টারও পরবর্তীকালে পড়তে পারি ডিটেলে, ঠিক আছে। আপাতত আমাদের এটা পড়ার কাজ নয়। আচ্ছা, এবার আয়নিক মেকানিজমের সাবস্টিটিউশন রিয়াকশন আবার দু রকমের, ডিপেন্ডিং আপন দ্য রিয়েজেন্ট। আয়নিক রিয়েজেন্ট দু রকমের হয়, আমরা নিউক্লিওফাইল সম্পর্কে ডিটেলে পড়েছি, ইলেকট্রোফাইল সম্পর্কে আমরা পড়বো পরবর্তীকালে। তাহলে এক তো এরা নিউক্লিওফাইল দ্বারা রিয়াকশন হবে, অথবা ইলেকট্রোফাইল দ্বারা রিয়াকশন হবে। সেই হিসাবে আয়নিক মেকানিজমে সাবস্টিটিউশন রিয়াকশন দু রকমের, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আর ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আমি এইগুলো না লিখে বরং নামগুলোই লিখি। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আর ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কারা দেখায়? জেনারেলি অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো, সমস্ত অ্যারোমেটিক কম্পাউন্ডসগুলো হচ্ছে তোমার, তাদের প্রধান রিয়াকশন হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে। এরকম নয় যে যেমন আমরা বললাম যে আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড হয়, তখন হচ্ছে অ্যাডিশন রিয়াকশন। তার মানে এটা নয় যে আনস্যাচুরেটেড কম্পাউন্ডগুলো কেবলমাত্রই অ্যাডিশন রিয়াকশন দেবে, তারা সাবস্টিটিউশন রিয়াকশনও দিতে পারে, কিন্তু তাদের মেজর মানে ম্যাক্সিমাম রিয়াকশনগুলোই হচ্ছে অ্যাডিশন। একই রকমভাবে এই যে আমরা লিখছি যে অ্যারোমেটিক কম্পাউন্ডস নিউক্লিওফিলিক রিয়াকশনও দিতে পারে, কিন্তু মেজরলি ওরা মোস্ট অফ দ্য টাইম ওরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনই দেয়, ঠিক আছে। অ্যাডিশন রিয়াকশন যদি ওরা দেয় না, সেসব আমরা পরে পড়বো ডিটেলে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন কারা দেয়? অবভিয়াসলি যারা অ্যালিফ্যাটিক কম্পাউন্ড, তারা। অ্যারোমেটিকগুলো ইলেকট্রোফিলিক দিচ্ছে, তাহলে যারা অ্যালিফ্যাটিক এবং স্যাচুরেটেড তারা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন দেয়, ঠিক আছে। এবার তার মধ্যে ধরো অ্যালকিল হ্যালাইড আছে, ঠিক আছে। আমরা যদি আমাদের চ্যাপ্টারগুলোকে, যে চ্যাপ্টারগুলো আমরা পড়বো পরবর্তীকালে, সেগুলো যদি আমরা পরপর লিখি, দেখো এখানে প্রথমে আমাদের ক্লাস 11-এ আছে, প্রথমে বলতে আফটার এই ইনিশিয়াল যে ব্যাপারগুলো যেগুলো জানতে হবে অর্গ্যানিক রিয়াকশান চালু করার আগে, তো সেগুলোর পরে প্রথম যে চ্যাপ্টার শুরু হচ্ছে সেটা হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বনে প্রথমে কি আছে? অ্যালকেন, তারপরে অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকিন এবং অ্যালকাইন হচ্ছে আনস্যাচুরেটেড, এরা অ্যাডিশন রিয়াকশন দেবে, ঠিক আছে, অ্যাডিশন। অ্যালকেন কী রিয়াকশন দেবে? এক্ষুনি বললাম, ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন। এরপরে আসছে অ্যালকিল হ্যালাইড, ঠিক আছে। অ্যালকিল হ্যালাইড এবং মানে হ্যালো অ্যালকেন এবং তারপর হ্যালো অ্যারিন চলে গেল এইখানে, অ্যারোমেটিক কম্পাউন্ড। তারপরে আসছে অ্যালকোহল, তারপরে আসছে ফেনল, আবার ওখানে চলে যাচ্ছে ফেনল, ঠিক আছে, অ্যারোমেটিকে। তারপরে আসছে ইথার, ঠিক আছে। এরা সবাই সাবস্টিটিউশন রিয়াকশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন দেয়। এরপর ধরো কার্বনিল কম্পাউন্ড মানে অ্যালডিহাইড কিটোন, যেহেতু পাই বন্ড আছে, এরা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন দেয়, নিউক্লিওফিলিক অ্যাডিশন, ঠিক আছে। তারপরে হচ্ছে
কার্বক্সিলিক অ্যাসিডগুলো কী দেয়, কার্বক্সিলিক অ্যাসিড এবং তাদের যা ডেরিভেটিভসগুলো মানে অ্যালকিল হ্যালাইড অ্যাসিড হ্যালাইড, তারপরে অ্যানহাইড্রাইড, হ্যাঁ, অ্যামাইড, এরা সবাই কী রিয়াকশান দেয়, এদের যেহেতু এখানে যদিও সি ডাবল বন্ড ও আছে মানে পাই বন্ড আছে, স্টিল এই পাই বন্ডের থেকে এই গ্রুপটার রিয়াকশান হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি, আমরা পরবর্তীকালে পড়বো। এরা অ্যাকচুয়ালি সাবস্টিটিউশন রিয়াকশান দেয়, ঠিক আছে, এরা সাবস্টিটিউশন রিয়াকশানই দেয়, রাইট। তো এইভাবে আমরা চ্যাপ্টারগুলোকে ক্যাটাগরাইজ করতে পারি। তাহলে আমরা বেসিক্যালি অ্যালকিল হ্যালাইড, অ্যালকোহল এবং ইথার, এদের আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান এখন পড়বো আর কি, এর পরবর্তী এই ক্লাসিফিকেশানটা হওয়ার পরে। তো এবার নিউক্লিওফিলিক যদি সাবস্টিটিউশন হয়, যেটা নিয়ে আমরা পড়বো এরপর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা আবার কতগুলো ক্যাটাগরি আছে আর কি। এর সব থেকে যেগুলো কমন আমরা পড়বো, শুরুতেই যেগুলো শুরু করব সেটা হচ্ছে SN1 আর SN2। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, 1 মানে ইউনিমলিকিউলার, 2 মানে বাইমলিকিউলার। এবার এদের মধ্যে কিছু আরও ভ্যারাইটি আছে, কিছু অন্য নামেও আমরা চিনি রিয়াকশানগুলোকে, সেগুলো এদেরই সাব পার্ট আর কি। যেমন ধরো কী বলবো, SNI বলে এক ধরনের রিয়াকশান হয়, ইন্ট্রামলিকুলার সাবস্টিটিউশন রিয়াকশান। এছাড়া নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন বলে এক ধরনের এক্সাম্পলস আমরা পড়বো। তো যাই হোক, সেগুলো সবই হচ্ছে এদের অন্তর্গত। এছাড়া এই যে অ্যারোমেটিক কম্পাউন্ড, আমি একটু বললাম যে এদের বেসিক রিয়াকশান হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, কিন্তু অনেক সময় অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোও নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেয়, তখন আমরা বলি যে সেগুলো হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ফর অ্যারোমেটিক কম্পাউন্ড, SNAR রিয়াকশান বলে। আর এই যে আমি এখানে বলছিলাম যে এরা অ্যাকচুয়ালি সাবস্টিটিউশন রিয়াকশান দেয় অ্যাসিড এবং অ্যাসিডের যে ডেরিভেটিভসগুলো, এরা যে টাইপের সাবস্টিটিউশন রিয়াকশান দেয় সেটাকে আমরা বলি SNAE। A ফর অ্যাডিশন আর E ফর এলিমিনেশন। মানে সাবস্টিটিউশন তো হবে, সাবস্টিটিউশন হওয়ার জন্য কি হতে হবে, যে কোনো একজনকে চলে যেতে হবে, তার পরিবর্তে আরেকজন আসবে। এবার একজন যখন চলে যাচ্ছে সেটাকে আমরা এলিমিনেশন বলতে পারি, আর তার পরিবর্তে যে আসছে সেই আসার প্রসেসটাকে আমরা অ্যাডিশন বলতে পারি। সব ক্ষেত্রেই ইনফ্যাক্ট সেটাই হয়, কিন্তু এদের ক্ষেত্রে স্পেশালি এই নামটা দেওয়া হয় যে সাবস্টিটিউশন রিয়াকশান অ্যাডিশন এলিমিনেশন। প্রথমে অ্যাডিশন হয় যে আসবে তার, আর তারপরে যে বেরিয়ে চলে যাবে তার এলিমিনেশন হয়, ঠিক আছে। তো এই চারটে হচ্ছে বেসিক টাইপ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানের। আচ্ছা, এরপর আমাদের সরাসরি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। তবে যেটা আমার মনে হচ্ছে অলরেডি আজকের ভিডিওটা প্রায় 40 মিনিট মতন হয়ে গেছে। এখন আমি যদি SN1 রিয়াকশান শুরু করি তাহলে আইদার ভিডিওটা অনেক লেংদি হয়ে যাবে, অথবা একটুখানি জাস্ট শুরু করার পরেই আমাকে থামিয়ে দিতে হবে। সো বেটার এটাই হচ্ছে যে আমি আজকে ভিডিওটা এখানে থামাচ্ছি। নেক্সট ভিডিওতে আমরা SN1 রিয়াকশান থেকে একদম স্টার্টিং থেকে শুরু করব। আর অ্যাজ ইউজুয়াল যাওয়ার আগে আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই খুব ভালো করে মন দিয়ে পড়াশুনো করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।